সেই ডাস্টার দিয়ে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ওয়াইপ আউট করা সম্ভব না। আওয়ামী লীগের মতো বড় দল জামাতকে মুছতে পারে নাই, জামাতের মতো একটা ছোট দলকে, আর আপনি আওয়ামী লীগকে মুছতে পারবেন না। তাহলে ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগ মনে করে এটা তাদের প্রপার্টি, মনে করে রাজনৈতিক কারণে মনে করে, তারা এটা নিয়ে রাজনীতি করে। ধর্মনিরপেক্ষতা ভাই কি আসলে? আমি কি সংবিধান দেখে দেখে ধর্মনিরপেক্ষ হই? আমি কি সংবিধান পড়ে পড়ে জাতীয়তাবাদী হই? তা কিন্তু হই না। কিন্তু এই দলগুলো এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে, এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যতই একাডেমিক কথাবার্তা বলেন, সংবিধান অতটা একাডেমিক বিষয় না। এটা মানুষের সেন্টিমেন্টও এখানে কিন্তু তার রিফ্লেকশন থাকতে হয়। যাই হোক, সেখানে এবং এখন যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে, 12 দল কি গণতান্ত্রিক মঞ্চ টঞ্চ কি আর অনেকগুলি দল তো আছে, এরাও দেখবেন এই ধর্মনিরপেক্ষতা নিয়ে মুছামুছি করবে। বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটা কথা বলি। সেগুলো আসলে কি রে ভাই? সেগুলো যে খুব মানে আপনার মানে বিশাল কিছু, তা কিন্তু আমার কাছে মনে হয় না। আমি আপনাকে একটু পড়ে শোনাই। যেগুলো বলা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র, এই 5টা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি। গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের এই দুটো শব্দ, যে অর্থ বহন করে আমার কাছে, এটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে। আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে হ্যাপি। বাকি যে 3টা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা তো আমার কাছে একই রকম মনে হচ্ছে। সামাজিক সুবিচার থাকে, সাম্যের সমস্যাটা কোথায়? যেখানে সামাজিক সুবিচার আছে, আপনি একটা বলেন তো, ভাবেন তো, আপনি ইমাজিন করেন যে একটা দেশে সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? কিভাবে সম্ভব? সামাজিক সুবিচারই তো সাম্য। আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা, একটা দেশে মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? সম্ভব না। তো এই যে 3টা বাড়তি যোগ করা, আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোনো শব্দ পায় নাই। শব্দ ভান্ডারে ঝামেলা ছিল। আপনি বলবেন যে এত এত মতো জ্ঞানী লোক তারা করছে, আর তুমি একটা পাবলিক, তুমি এগুলি বলতেছো। হ্যাঁ, আমি বলতেছি ভাই, আমি পাবলিক। প্রত্যেকটা পাবলিকের কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করার অধিকার আছে। মানেন না আমার কথা? কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। আমি এভাবেই ভাবি যে এই 3টা, আপনি যে 2টাকে বাদ দিয়েছেন, বাদ দিয়ে যে 3টা এনেছেন, তবে যে 4টা এনেছেন, আহামরি কিছু আনেন না। সমাজতন্ত্র বাদ দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। বাকি যে 2টা বাদ দিয়েছেন, ওই বাদ দিয়ে আপনি যেগুলিকে আনছেন এগুলি ভাই একদমই হাস্য। আমার কাছে মনে হয় যে একই জিনিস 3টা নাম দিয়ে নিয়ে আসছেন। জি, মাসুদ কামাল, এই জায়গাটি, হ্যাঁ, আমি আপনার এই জায়গা থেকে একটু ব্যাসাফত আপনার কাছ থেকে জানতে চাই। ম্যান্ডেটের কথা আপনি বলছিলেন, এখন আসলে ম্যান্ডেটটা কিভাবে হবে? রাজনৈতিক ঐক্যমতের কথা বলছিলেন মাসুদ কামাল, যেটি বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এটি আসলে হবে না, আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব না। এটিও আবার ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কি? দেখেন, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি বাংলাদেশে কোনো ফর্মে একসময় ফিরবে কিনা, সেই রকম একটা রিমোট রিয়ালিটি গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির কাছে বিবেচ্য বিষয় হয় না ইমিডিয়েটলি। 71 সালে যখন ইমিডিয়েটলি না হলেও মানে আমাদের তো একটু সুদূর প্রসারী নিশ্চয়ই আপনারা ভাবছেন, যখন রাষ্ট্র সংস্কারের কথাটা আপনারা বলছেন বা আলোচনায় আনছেন, মানে জামাত ও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির অংশ ছিল, সেখান থেকে তারা ফিরে এসেছে। 90-এর গণ অভ্যুত্থানের যারা অপরাজিত হলো তারা চলে এসেছে, মানে এখানে আসবে না তার নিশ্চয়তা কি? আর তাদেরকে বড় ডাস্টার দিয়ে মোছা যাবে না, মাসুদ কামাল বলছেন। একটা বিষয় হচ্ছে, জামাত ক্ষমতায় আসে নাই 71 সালের পরবর্তীতে, সে রাজনীতি করতে পারে নাই আসলে। তার একটা জোট করে এসেছে ক্ষমতায়, তার একটা শক্তিশালী সংগঠন আছে, কিন্তু তার বাংলাদেশে কখনো রাজনীতি ছিল না এবং ক্ষমতায় আসবার মতো সক্ষমতা তার তৈরি হয়নি। তার 15-20টা সিট, এখন 15-20টা সিট তো অনেক খুচরা খাসরা দলের বিভিন্ন সময় তৈরি হয়েছে, সেটার মধ্য দিয়ে কারো রাষ্ট্রের ক্ষমতায় আরোপণ করবার জায়গা তৈরি হয় না। এরশাদ ফিরে আসছে, একজনের দয়া দাক্ষিণ্যে ফিরে আসছে, এবং এরশাদের সাথে 90 সাথে আপনি 24কে মেলাতে পারবেন না। বদরুদ্দিন ওমর তার ইতিহাসের ডায়েরি থেকে বলেছেন যে তার দেখা 52, 62, 66, 69, 90 প্রত্যেকটা ঘটনাকে পর্যালোচনা করে তিনি বলেছেন যে 24-এ যা ঘটে গেছে তা আমাদের ইতিহাসের কোনো ঘটনার সাথে তুলনীয় না। এই লেভেলের ইনভলভমেন্ট তরুণদের তারা অন্য কোনো আন্দোলনে, গণ অভ্যুত্থানে আমরা দেখি নাই। 90-তেও যারা বেঁচে আছেন, মাসুদ ভাইরা তখন ইয়াং ছিলেন, জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা বিশ্ববিদ্যালয় একটু মিছিল মিটিং ছাড়া তখন কিছুই হয়নি। সারা দেশের মানুষের এ ব্যাপারে কোনো ইনভলভমেন্টই ছিল না। তো সেই জায়গাতে এটা একদমই তুলনীয় একটা বিষয় না।
প্রশ্ন হচ্ছে যে দল আকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগের ভোটারদের কি হবে, সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন এবং একটা চলমান প্রসেস। এই আলোচনাটা চলছে আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মূলনীতিগুলো এমন মূলনীতি যেটা সকল দল ওন করতে পারবে, কোনো সমস্যা দেখছি না আর কি। আপনি যদি ইসলামপন্থী একটা দলকেও জিজ্ঞেস করেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিয়ে কি ওনাদের ইসলামিক জায়গা থেকে কোনো ঝামেলা আছে কিনা, আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অথবা পাহাড়িদেরকে জিজ্ঞেস করেন এই শব্দগুলোর সাথে তাদের কোনো সমস্যা আছে কিনা, আপনি তাদের তো থাকতেও পারে না ব্যারিস্টার ফুয়াদ, যে ধর্ম নিরপেক্ষতা নাই। না আসবে এই রিকমেন্ডেশন নিয়ে, এটাই তো তর্কটা হবে, এটাই তো আলাপ হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সকল মহলের আইডিওলজিক্যাল পড়াশোনার জায়গা থেকে যে এগুলো এমন কিছু শব্দ যে শব্দটাতে সকল পক্ষ একত্রিত হতে পারে, যে কারণেই কিন্তু আপনার মুক্তিযুদ্ধে অত্যন্ত মানে কেয়ারফুলি এই শব্দগুলো স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা ছিল, তিনটা বৈশিষ্ট্যের কথা, তিনটা মূলনীতির কথা। কারণ যে তিনটা মূলনীতি আপনি মদিনা সনদ থেকে শুরু করে কমিউনিস্ট ম্যানিফেস্টো, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র, প্রত্যেক জায়গাতে দেখবেন সিমিলার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডে আইডিয়াজ এর কথা বলা ছিল। এবং এই আইডিয়ালস গুলা এত সময়কে পেরিয়ে গেছে যে সবাই এটাকে ওন করতে পেরেছে। যেটা আপনি ধরেন বাঙালি জাতীয়তাবাদ নিয়ে অথবা যে কোনো জাতীয়তাবাদ নিয়ে, রাষ্ট্র তৈরি হওয়ার আগে জাতীয়তাবাদ লাগে। এটা মাসুদ ভাই হয়তো আর একটু বিবেচনা করবেন। রাষ্ট্র হওয়ার পরে জাতীয়তাবাদ দরকার হয় না, তখন দরকার হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠন। আমার ৭১-এর আগে আমার জাতীয়তাবাদ দরকার ছিল, যে আমি কিসের ভিত্তিতে আগের রাষ্ট্র কাঠামো থেকে বেরোয় আসবো। ও পাঞ্জাবি বলছে নিজেকে, ও নিজেকে সিন্ধি বলছে, তো আমি বলছি আমি বাঙালি, তো তোমার রাষ্ট্র আছে বল, আমি তোর রাষ্ট্র বানাবো। তো এই প্রশ্নে জাতীয়তাবাদটা দরকার ছিল। আজকের বাংলাদেশে কোনো জাতীয়তাবাদ দরকার নাই, আমরা সবাই বাংলাদেশী এখন। অতএব এই জাতীয়তাবাদের আলাপটা হচ্ছে একটা মানে একটা শোভিনিস্ট উগ্র। ধরুন এখনো যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, নানান নামে আমরা তাদেরকে ডাকি, তারাও বিভিন্ন ভাষা বলে। তো তারাও তো ওই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে পড়ে। এই বিষয়টা আপনি বলছিলেন যে পাঞ্জাবি বলে, ও অন্য একটা ভাষা বলে, তো তারাও ভিন্ন ভাষাভাষী মানুষ, সবাই বাংলা বলে না। তো বললে একটা টেরিটরিকে মিন করে। আপনি যখন আমেরিকান বলেন নিজেকে, আপনি তখন একটা টেরিটরিকে মিন করেন। আপনি নিজেকে হিস্পানিক মনে করেন না, আপনি তখন নিজেকে কিন্তু সাউথ এশিয়ান মনে করেন না, আপনি তখন নিজেকে ইন্ডিয়ান মনে করেন না। তো এই আইডেন্টিটির একটা তফাৎ আছে। বাংলাদেশি বলতে আমরা একটা টেরিটরি বোঝাচ্ছি, একটা ভূখণ্ড, যে এই ভূখণ্ডে যারা বাস করছেন তারা বাংলাদেশি। কিন্তু যিনি এখানে বাঙালি আছেন, বাঙালির আবার একটা এথনিসিটি আছে। যেভাবে আপনি আমেরিকাতে হিস্পানিক আমেরিকান বলছেন, লাটিনো আমেরিকান বলছেন, আরব আমেরিকান বলছেন, ইন্ডিয়ান আমেরিকান বলছেন, অথবা আফ্রো ক্যারিবিয়ান আমেরিকান বলছেন। তো সেই জায়গাতে এই বহুত্ববাদ শব্দের মধ্য দিয়ে বরং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল জাতিসত্তাকে একটা সম্মানজনক অবস্থা দেওয়ার একটা মূলনীতি ঘোষণা করা হয়েছে, যেখানে প্রত্যেকেই বাংলাদেশী তার নিজস্ব আইডেন্টিটিকে ধারণ করে। এটাই হচ্ছে বহুত্ববাদ, এটাই মাল্টিকালচারাল। বক্তব্যটা স্পষ্ট, কিন্তু আমি এখানেও একটু আপনার কাছে আর একটু জেনে নিতে চাই যে অতীতে বলছিলেন যে ম্যান্ডেট নেয়নি সংবিধানে, এখন আসলে ম্যান্ডেটটা কিভাবে নেওয়া সম্ভব? আর ঐক্যমতের ভিত্তিতে হবে। মাসুদ কামাল যে সংখ্যাটার কথা আগেই বলছেন যে ঝামেলা হবে কিছু বিষয় কথা উল্লেখ করে, সেখানে ঐক্যমতটাই বা কিভাবে সম্ভব? ঐক্যমতের কয়েকটা স্টেজ আছে। প্রথমটা হচ্ছে যে সরকার এখন পলিটিক্যাল পার্টি এবং অংশীজন যারা আছেন, সিভিল সোসাইটি, ছাত্ররা, নাগরিক কমিটি, সংগঠিত ছাত্র আন্দোলন, সবার সাথে বসবেন, কথা বলবেন। এবং প্রফেসর ইউনূস কিন্তু বারবার উপদেষ্টারা বলেছেন যে মিনিমাম যতটুকুর উপরে সবাই একমত হয় অতটুকু আমরা বাস্তবায়ন করে যাব। এখন এই কনসালটেশন পিরিয়ডটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু লম্বা পিরিয়ড। এটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটা সমাধান হতে পারে, অথবা এটা কন্টিনিউ করবে, অথবা নির্বাচন পরবর্তী আলোচনাটা তর্কটা থাকবে, কিন্তু ঐক্যমত একটা হইতেই হবে এখানে। এবং এই কনসালটেশন স্টেজের পরে একটা মিনিমাম ড্রাফট গণভোটে যেতে হবে, যা উচিত বলে আমি মনে করি। এবং অ্যাট এ টাইম যে পলিটিক্যাল পার্টিগুলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও এই ব্যাপারে বক্তব্য আসতে হবে, যে সে যে ভোটারের কাছে যাচ্ছে এই প্রস্তাবনা কতটুকু সে মানছে, কতটুকু মানছে না, সে কোনটা বাস্তবায়ন করবে, করবে না, এই ব্যাপারে তাদের একটা বক্তব্য আসতে হবে। এই প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে ম্যান্ডেট তৈরি হয়, জনগণের ঐক্যমত তৈরি হবে। জি, মাসুদ কামাল, আপনার কাছ থেকে আসলে ঐক্যমতের জায়গায় আরেকটু শুনবো। সেটির বিষয়ে আপনি আপনার পূর্বাভাস কি? এখানে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে এই সংস্কার প্রতিবেদন সুপারিশের উপরে, সেটি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন একটা গণ অভ্যুত্থানের চার্টার তৈরি হবে ঐক্যমতের ভিত্তিতে। এটাও একটু যোগ করে শুনতে চাই, যেটি ছাত্ররা বলছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, আর এটাও একটা গণ অভ্যুত্থানের চার্টার বা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, গণ অভ্যুত্থানের চার্টার, মানে বিষয়গুলোর কি একই কিছু হতে যাচ্ছে নাকি আলাদা আলাদা? এটাও কি একটু স্পষ্ট হয় আমাদের কাছে?
স্পষ্ট হয় না। বিষয়গুলো হলো যেমন কি, এগুলো নানা ধরনের শব্দের খেলা। আমি মনে করি এগুলো শব্দের খেলা, এগুলোর আসলে কতটুকু প্রয়োগ আছে আমি জানি না। প্রোক্লেমেশন অফ রেভলিউশন ছাত্ররা বলতেছিল, সরকার বলতেছে, এরা কিন্তু বলতেছে প্রোক্লেমেশন অফ রেভলিউশন, স্টুডেন্টদের মধ্যে রেভলিউশন, বিপ্লব, তাই না? তারা কিন্তু মাস আপরাইজিং বলে নাই। আবার সরকার বলতেছে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। খেয়াল করেন, ঘোষণাপত্রটা যে কারণে হয়, ঘোষণাপত্রের বাস্তবতাটা কি? সেটা তো হয়ে গেছে ভাই। আমাদের স্বাধীনতার একটা ঘোষণাপত্র ছিল, যেটা নাকি এপ্রিল মাসে হয়েছিল, 1 তারিখে হয়েছিল, পরে 14 তারিখে সেটা ঘোষণা করা হয়েছিল। ওটা কেন? যে ওই সময়ে তারা কিভাবে কাজ করবে তার জন্য করে তাদের সুনির্দিষ্ট কোনো লিখিত কোনো পয়েন্ট ছিল না, অথবা তারা যে একটা সরকার হিসেবে যুদ্ধ করবে সেটার জন্য একটা তাদের একটা দরকার ছিল, যে সরকার হিসেবে ঘোষণা করা একটা দরকার ছিল। তো ওইটা ছিল যুদ্ধের শুরুর সময়, যুদ্ধটা এর উপর ভিত্তি করে যুদ্ধটা চলেছিল। কিন্তু তো এখানে কি হচ্ছে, এখানে না, এখানে তো ঘোষণাপত্র হতে পারতো, কিন্তু সেটা হলো আন্দোলনের শুরুতে একটা ঘোষণাপত্র হতে পারতো। সেই ঘোষণাপত্রের যে পয়েন্টগুলো আছে তার ভিত্তিতে আন্দোলনটা চলতে পারতো। এগুলো কিন্তু কিছু হয়নি। হয়ে যাওয়ার 5 মাসের পর আপনাদের হঠাৎ করে মনে হলো এরকম একটা করতে হবে। এটা কেন করতে হবে মনে হলো? তারও নিশ্চয়ই কিছু কারণ আছে, সেই কারণগুলো তাদের ব্যাপার, এটা আমি বলি না, আমার এটা আপাতত বলার প্রয়োজন মনে করি না। কারণ তারা এখানে যেটা চেয়েছে যে একক কর্তৃত্ব, একক নেতৃত্ব অথবা একক ভাবে কৃতিত্ব তারা দাবি করার জন্য তাদের জন্য ঘোষণাপত্র প্রয়োজন আমি মনে করি, যে কারণে তারা করতে চেয়েছে। কারণ ইন দ্য মিন টাইম অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে এই আন্দোলনে আমরা ছিলাম, এবং আমি নিজেও মনে করি এটা 36 দিনের আন্দোলন না। শেখ হাসিনার পতন 36 দিনেই হয়েছে আমি মনে করি না, 36 দিন দৃশ্যমান ছিল। এবং যারা এখন নেতৃত্বে দাবিদার, যারা সামনে তাদের খুব ভোকাল দেখা যাচ্ছে, এরাও যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু তখন কোনো একক নেতৃত্ব ছিল না। তারা সারা দেশের সমস্ত সমন্বয়কের একজন করেছিল। তারপরে তারা উপদেষ্টা হয়ে পুরো নেতৃত্ব নিজের কাছে নিয়ে নিছে, অনেকে এটা মাস্টার মাইন্ড হয়ে গেছেন, এটা তাদের ব্যাপার, সরকারও মেনে নিয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু তারা এটা একটা স্বীকৃতি চেয়েছিল বলে কিন্তু এই ধরনের তারা আবদান নিয়ে আসছে, আমাদের এটা দাও না। এবং আলটিমেটলি এটাও যে সকল দলের সমন্বয়ে বসে সরকার যেটা করতে চেয়েছে, এটাও আলটিমেটলি কিছু হবে না। হবে না এই কারণে সকল দল মেনে নেবে না যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ভাই কিছুটা হলেও আমি চিনি, এদের নেতাদেরও চিনি, এদের রাজনীতি সম্পর্কে টুকটাক কিছু তো জানি ভাই, যতটুকু বুঝি। আমার মনে হয় না এই যে এই সকল রাজনৈতিক দল মেনে নেবে যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, এটা মেনে নেবে না। কাজেই এটা আলটিমেটলি যেভাবে তারা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের জন্য 2 দিন লাফালাফি করেছিল, তারপরে টায়ার্ড হয়ে বসে পড়ছে, এটাও এরকমই হবে কোনো সন্দেহ। কারণ তাদের জোর যুগ খুব বেশি একটা আগের অবস্থা আছে, তাদের গ্রহণযোগ্যতা যে আগের অবস্থা আছে সেটাও মনে করার কোনো কারণ নাই। ইতিমধ্যে অনেক বিতর্কিত কাজে তারা জড়িয়ে পড়ছে বলে সাধারণ মানুষ মনে করে, হয়তো পরে নাই, কিন্তু সাধারণ মানুষ মনে করে। এগুলো তাদের জন্য পাবলিক পারসেপশন হিসেবে খুবই নেতিবাচক অবস্থানে আছে। কাজে এই সমস্ত ঘোষণা কোনো বিষয় না। বিষয় হলো যে যেটা পজিটিভ ঘটনা, সেটা হলো আমরা অনেকগুলো কমিশনের রিপোর্ট পেতে শুরু করেছি। এটা আমি মনে করি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় ঘটনা, এবং আমার বিবেচনায় সবচেয়ে ইতিবাচক ভূমিকা, ইতিবাচক কাজ, এটা আমি মনে করি। এমনকি যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আমার সবচেয়ে আপত্তি ছিল, আমি নিজে ওটা প্রকাশ করেছি যে আমার এই কমিশন পছন্দ হয় নাই, কমিশনের প্রধানকে পছন্দ হয় নাই, নানা কারণ আমি আমার ব্যাখ্যা দিয়েছি তখন। কিন্তু আমি এই সংবিধান সংস্কার যে প্রস্তাবগুলো আছে 2-3টা জায়গা ছাড়া আমি এই কমিশনের রিপোর্টকে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি এই জন্য আলী রিয়াজ স্যারকে ধন্যবাদই জানাবো, যদিও ওনাকে এটা প্রধান বানানো আমি এখনো মনে করি ঠিক হয় নাই, কারণ একজন বিদেশি লোককে বানাতে হবে কেন, আমি এইভাবে মনে করি। কিন্তু যেটা বানিয়েছেন আলটিমেটলি, এটাকে আমি প্রশংসা করি, এটা আমি মনে করি ভালো। যে 2-1টা জায়গায় ঝামেলা আছে, এটা আমি আগেই বলেছি যে আপনার এই মূলনীতিগুলো, এইগুলিও আমি মনে করি এমন কিছু না যে পরিবর্তন করা যাবে না। আমি মনে করি এগুলো আলোচনার মাধ্যমে পরিবর্তন হবে, আপনি দেখে নিন পরিবর্তন হবে। এই যে তারা 5টা দিয়েছে, এই 5টাই থাকবে, আমি মনে করি তা থাকবে, দেখে নিন চেঞ্জ হবে। কারণ পলিটিক্যাল পার্টির দাবিগুলো তার মানবে, এবং কি দাবিগুলো আসতে পারে সেটা তো আমি আপনাকে বললাম। জাতীয়তাবাদ ঢুকানো খুব একটা ঝামেলা হবে না। এখন ফুয়াদ ভাই যে কথা বললেন যে জাতি তো একটা, এখন এটার দরকারটা কি, এবং আমি কিন্তু ওনার সঙ্গে 100% এগ্রি করি যে ভাই একটা জাতি একটা হয়ে গেছে, একটা গঠন, একটা দেশ, একটা বাংলাদেশি, আমাদের জাতি হিসাবে আমরা বাংলাদেশি, এটা তো ধ্রুব সত্য। এখানে আবার জাতীয়তাবাদী শব্দটা থাকতে হবে কেন? জাতীয়তা, এটা ওনার সঙ্গে কিন্তু একমত। আমি আগে বলেছি যে সংবিধান কিন্তু কেবল একাডেমিক কোনো বুক না, এখানে কিন্তু সমগ্র মানুষের যে সেন্টিমেন্ট, তার কিন্তু পুঞ্জীভূত একটা
গ্রন্থ এটা।